আজকে আমি মূলত নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। তা নাউন ক্লজ নিয়ে আলোচনা করার আগে ক্লজ কি যদিও আমি আগের ভিডিওতে বলেছি, তবু একটু বলে দেওয়া যাক। দেখো, ক্লজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব। এই কথাটাই বলেছিলাম, কতকগুলো ওয়ার্ডের সমষ্টি, তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজের তিনটে ভাগ বলেছিলাম আমি। একটা বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কোঅর্ডিনেট ক্লজ, তাই তো? এবং সেখানে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারটা ভালো করে বোঝানোর সময় আমি প্রিন্সিপাল ক্লজকে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তুলনা করেছিলাম, তাই তো? ট্রেনের ইঞ্জিনের সঙ্গে, এই ধরো একটা ট্রেন, ওই যে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তুলনা করেছিলাম, কারণ প্রিন্সিপাল ক্লজ কি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, তাই তো? ট্রেনের ইঞ্জিনটা নিজে থেকেই চলতে পারবে। আর ট্রেনের কামরাগুলোকে আমি তুলনা করেছিলাম সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে, কারণ এরা কিন্তু ডিপেন্ডেন্ট, তাই তো? এরা কিন্তু প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া এদের চলবে না, তাই তো? এই কামরাগুলো নিজে থেকে যেতে পারবে না, তাই তো? এই যে দেখো, ভালো করে দেখো, এই যে কামরা ট্রেনে, দেখো। তাহলে তোমরা মনে রাখবে, প্রিন্সিপাল ক্লজকে ট্রেনের ইঞ্জিনটার সঙ্গে তুলনা করবে, আর সাবঅর্ডিনেট ক্লজকে তুলনা করবে ট্রেনের কামরাগুলোর সঙ্গে, তাই তো? এবার এই সাবঅর্ডিনেট ক্লজগুলো আবার তিনটে ভাগ হয়। দেখো, নাউন ক্লজ, এই নাউন ক্লজের আরেকটা নাম হচ্ছে নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার তোমরা বলবে ব্যাপারটা কেমন হলো? সাবঅর্ডিনেট ক্লজে আবার তিনটে ভাগ। ট্রেনের দেখবে কামরাগুলো তো বিভিন্ন টাইপের হয়, তাই তো? কোনোটা সবুজ রঙের হয়, কোনোটা ব্লু রঙের হয়, কোনোটা রেড রঙের হয়, তাই তো? যদি সবুজ রঙের হয়, গ্রিন কালার হয়, তাহলে জানে মোটামুটি লোকাল ট্রেন। যদিও এখন লোকাল ট্রেনের কামরা বিভিন্ন কালারে হচ্ছে, লোকাল ট্রেন। আবার যদি ব্লু হয়, বেশিরভাগ এক্সপ্রেস ট্রেন হয়। রেড হলে রাজধানী এক্সপ্রেস হয়, তাই তো? তাহলে ট্রেনের কামরার কালারের উপর ট্রেনটা যেমন বৈশিষ্ট্য ডিপেন্ড করবে, ঠিক তেমনিও মানে যেমন ধরো কালারের উপর ডিপেন্ড করছে, মানে কি, কোনোটা হচ্ছে লোকাল, কোনোটা হচ্ছে এক্সপ্রেস, কোনোটা হচ্ছে সুপারফাস্ট, তাই তো? ঠিক তেমনি এখানেও তাই। এই সাবঅর্ডিনেট ক্লজে তিনটে ভাগ আছে, এই যে বললাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই তো? আজকে আমি এই ভিডিওটায় মূলত নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। আচ্ছা, নাউন ক্লজ কি? তাহলে আমাদের এটা জানতে হবে। দেখো, পার্টস অফ স্পিচে তোমরা নাউন পড়েছো, তো একটা নাউন একটা সেন্টেন্সে যা ফাংশন করে, নাউন ক্লজ সেই ফাংশনগুলি কিন্তু করে। নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, অর্থাৎ নাউন যে যে কাজ করে সেই কাজটাই কিন্তু নাউন ক্লজ করে, তাই তো? ধরো তুমি বাড়িতে কি করো? তুমি বাড়িতে পড়াশোনা করো, এছাড়া স্কুল যাও, এছাড়া বাবা মাকে কোনো কাজে হেল্প করো হয়তো, তাই তো? তা তোমার একটা নির্দিষ্ট কাজ আছে, তাই তো? তা তোমার কাজটা যদি ধরো দু চারজন ছেলে মিলে তোমার কাজটা যদি করে, তুমি যে যে কাজগুলো করছো, তাহলে সেটা তোমার সঙ্গে তুলনা করা যাবে। ঠিক তেমনি নাউন যে কাজগুলো করে, যে ফাংশনটা করে, সেই ফাংশনটা নাউন ক্লজ করে। এবার উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, আই নো হু হি ইজ। আই নো, আমি জানি সে কে, হু হি ইজ, ঠিক আছে? এরপরে দেখো, এইখানে দেখো, হু হি ইজ, এটা হচ্ছে নাউন ক্লজ। এবার তোমাদের মনে হবে কী করে বুঝবো এটা নাউন ক্লজ? দেখো, আমি এখানে লিখে দিচ্ছি এটা নাউন ক্লজ। আমি যদি এখানে হু ইজ না বসিয়ে যদি লিখতাম আই নো আরমান,
তাহলে আর মানে একটা নাম, নাউন, তাহলে সেই আর মানে জায়গাতেই আমি হু ইজটা বসিয়েছি, ঠিক আছে। তাহলে নাউনের জায়গায় বসেছে, সে নাউনের মতোই তো ফাংশন করবে। তুমি যদি বরফের দেশে যাও তাহলে তোমাকে সেরকমই পোশাক বা ড্রেস পরতে হবে, তাই না? তাহলে এখানে আর মানের জায়গায় অর্থাৎ নাউনের জায়গায় বসেছে এই তিনটে ওয়ার্ড, তাহলে নাউনের মধ্যে ফাংশন করবে। তাহলে এটাকে কি বলবো? ক্লজ বলবো। কেন ক্লজ বলবো? নিশ্চয়ই ক্লজের বৈশিষ্ট্য আছে বলে ক্লজ বলছি, তাই তো। দেখো, গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, তাই তো। ক্লজ কাকে বলে? গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব, তাই তো। তাহলে বুঝতে পারলে নাউন ক্লজটা কীভাবে ডিটেক্ট করব। হ্যাঁ, তাহলে নাউন ক্লজের ব্যাপারটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো, হ্যাঁ, নাউন ক্লজ একটা সেন্টেন্সে কী কীভাবে বসতে পারে, তাই তো। দেখো এখানে লিখেছি, এ নাউন ক্লজ ইজ ইউজড ইন এ সেন্টেন্স ইন দ্য সেম ওয়ে অ্যাজ আ নাউন মে বি ইউজড। একটা নাউন একটা সেন্টেন্সে যেভাবে ইউজ হতে পারে নাউন ক্লজ সেইভাবেই ইউজ হবে, ঠিক আছে। একটা সেন্টেন্সে নাউন যেভাবে ইউজ হবে ঠিক সেইভাবেই কিন্তু একটা নাউন ক্লজ ইউজ হবে। আমি বললাম যে নাউনের সমস্ত ফাংশন করবে, শুধু দেখতে একটু আলাদা হবে, চেহারা একটু আলাদা হবে। নাউন হতে একটা ওয়ার্ড হলো, আর নাউন ক্লজ কি একাধিক ওয়ার্ড হবে, কারণ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ফাইনাইট ভার্ব, তাই তো। আর দেখো কীভাবে করতে পারে, নাউন অ্যাজ এ সাবজেক্ট ফাংশন করতে পারে একটা সেন্টেন্সে, তাই তো। ভার্বের সাবজেক্ট হিসেবে ফাংশন করতে পারে, অবজেক্ট হিসাবে একটা সেন্টেন্সে নাউন ফাংশন করতে পারে, নাউন ক্লজও পারবে সেম ফাংশন করতে। আচ্ছা, নাম্বার 3, অবজেক্ট টু এ প্রিপোজিশন। প্রিপোজিশনে অবজেক্ট হিসেবে নাউনও বসে, নাউন ক্লজও বসবে। অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন, মিসিং প্রিপোজিশনে অবজেক্ট হিসেবে নাউনও বসে অর্থাৎ নাউন ক্লজও বসবে। কমপ্লিমেন্ট, ধরো কমপ্লিমেন্ট ভার্বের ধরো কমপ্লিমেন্ট হিসেবে যদি নাউন বসতে পারে তাহলে নাউন ক্লজও বসবে, ঠিক আছে। নাম্বার 6 হচ্ছে অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। ওটা নাউন আর প্রোনাউনের অ্যাপোজিশন হিসাবে নাউন ক্লজ বসতে পারে। তাহলে নাউন যে ফাংশনগুলো করে এবং যেভাবে একটা সেন্টেন্সে ইউজ হতে পারে ঠিক সেইভাবেই হ্যাঁ নাউন ক্লজ ইউজ হবে। হ্যাঁ, দেখো নাম্বার 1 কি বললাম, যে সাবজেক্ট ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ ইউজ হতে পারে। আচ্ছা, প্রথমে এই সেন্টেন্সটা দেখি, হোয়াট হি সেড ইজ ট্রু। হোয়াট হি সেড ইজ ট্রু। তাহলে দেখো এখানে এটা ভার্ব তো, এই ভার্বের আগে জেনারেলি কি বসে? সাবজেক্ট বসে, ঠিক আছে, সাবজেক্ট বসে। তাহলে এই অংশটা সাবজেক্টে কাজ করছে মোটামুটি বোঝা যাচ্ছে। এছাড়া যদি তুমি দেখো, যদি তুমি ভার্বকে যদি হোয়াট বা হু দিয়ে যদি কোশ্চেন করো তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটাই সাবজেক্ট হবে। এখানে হোয়াট দিয়ে কোশ্চেন করো, হোয়াট ই সেড ইজ ট্রু, তাহলে এটা সাবজেক্ট বেরোচ্ছে। হোয়াট ই সেড, হোয়াট দিয়ে প্রশ্ন করলে, কোশ্চেন করলে, তাই তো। তাহলে এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটা বোঝা যাচ্ছে হোয়াট হি সেড ইজ ট্রু। এবার এটা নাউন ক্লজ বটে কিনা আমাকে এটা দেখতে হবে, তাই তো। দেখো আমি যদি এইটার বদলে দ্য ফ্যাক্ট কথাটা লিখতাম, দ্য ফ্যাক্ট ইজ ট্রু, এই হোয়াট ইজ সেডের বদলে যদি ফ্যাক্ট কথাটা লিখতাম, দ্য ফ্যাক্ট ইজ ট্রু, হ্যাঁ, তাহলে এই ফ্যাক্ট এই ওয়ার্ডটা নাউন, তাহলে এই নাউনের জায়গায় এই হোয়াট হি সেড এই ওয়ার্ডগুলো বসেছে এবং তার মধ্যে দেখছো সেড হচ্ছে ফাইনাইট সেড, এটা সেডটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ফাইনাইট ভার্ব প্লাস নাউনের জায়গায় বসেছে, তাহলে অবশ্যই নাউন ক্লজ, একবারে শিওর। কিন্তু নাউন ক্লজটা কীভাবে বসেছে? ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। নাউন ক্লজটা কীভাবে বসেছে? ভার্বের সাবজেক্ট হিসাবে বসেছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 1 নম্বর পয়েন্টটা হয়ে গেল যে নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে, ঠিক আছে। এরপরে দেখি কি আছে। হ্যাঁ, দেখো আর একটা উদাহরণ,
মানে নাউন ক্লজ সাবজেক্ট হিসাবে বসতে পারে, তার আরও একটা এক্সাম্পল, ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, সুমিত ইজ অ্যান অনেস্ট ম্যান, দ্বিতীয় সেন্টেন্সটা ইট ইজ নোন টু এভরিওয়ান। তাহলে সুমিত হলো একজন অনেস্ট ম্যান, তাই তো, সৎ মানুষ। ইট ইজ নোন টু এভরিওয়ান, এটা প্রত্যেকেই জানে, প্রত্যেকেই জানা আছে, ইট ইজ নোন টু এভরিওয়ান। তোমরা একটু খেয়াল রাখো ইট বলতে, দেখো তো ফার্স্ট সেন্টেন্সটাকে বোঝাচ্ছে কিনা, সুমিত ইজ অ্যান অনেস্ট ম্যান, চিন্তা করে দেখো, অবশ্যই বোঝাচ্ছে। এই ইট ইজ নোন টু এভরিওয়ান, এই ইটটা বলতে সুমিত ইজ অ্যান অনেস্ট ম্যান এটাই বোঝাচ্ছে। তাহলে ইটটা কি, ইটটা হলো নাউন জাতীয় শব্দ, নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড, তাই তো ইটটা, ইট। তাহলে বা প্রোনাউন বলতে পারো, হ্যাঁ। তাহলে এই যেহেতু এটা নাউন বা নাউন জাতীয় শব্দ, তাহলে এখানে ইটটার মধ্যে যদি আমি এই সেন্টেন্সটাকে পুট করে দিতে পারি, হ্যাঁ পুট করে দিতে পারি, কিন্তু ব্যাপারটা কিরকম চিন্তা করবে, দেখবে তোমাদের বাড়িতে দেখবে যখন কোনো বোতলে কেরোসিন তেল বা কিছু যখন ঢালে, দেখবে একটা ফ্যানেল ফ্যানেল নেয় না, এরকম ধরনের একটা ফ্যানেল থাকে, তো এই ফ্যানেলের মাধ্যমে ঢালে তো, হ্যাঁ। তেমনি এই সেন্টেন্সটাকে ইটটার মধ্যে যদি পুট করে দিতে পারি, যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই যেহেতু এটা নাউন জাতীয় শব্দ প্রোনাউন, তাহলে এই সেন্টেন্সটাও নাউনের মতো কাজ করবে ওই জায়গায় গেলে, তাই তো। দেখো আমি পুট করে দিচ্ছি ইটের জায়গায়, এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো, হ্যাঁ। দেখো দ্যাট সুমিত ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন টু অল, দেখো ইটের জায়গায় এই যে ইট, এই ইটটার জায়গায় দেখো এই সেন্টেন্সটা পুট করে দিয়েছি, ঠিক তো, ইটের জায়গায়। তোমরা বলে দ্যাটটা কি করে এলো, দ্যাটটা কনজাংশন, নাউন ক্লজে একটা কনজাংশন থাকবে, মনে রাখবে। তোমরা যেমন তেলটা শুধু এটা বোতলটার মধ্যে ঢোকাতে পারছো না, তোমাদের ফ্যানেল লাগছে, ঠিক তেমনি ফ্যানেলের মতো চিন্তা করবে একটা এক্সট্রা, তাই তো, হ্যাঁ। কোনো জিনিসের মধ্যে কোনো জিনিসকে পুট করতে গেলে দেখবে যারা মেকানিক্স তারা কী করে, তেল দেয় বা গ্রিস দেয়, দেয় তো, হ্যাঁ। তবে মোটরসাইকেলে দেবে, মোটরসাইকেলে যখন কাজ হয় তোমরা দেখো, হ্যাঁ। ঠিক তেমনি এটাকে দ্যাটটাকে সেইভাবে চিন্তা করবে। এখানে হচ্ছে দ্যাটটা হলো কনজাংশন, হ্যাঁ। এটা পুট করতে গেলে এই একটা যেমন যেমন তেলটা ঢোকাতে গেলে একটা ফ্যানেল লাগছে, এখানেও তুমি দ্যাটটাকে ফ্যানেলের মতো চিন্তা করবে। দেখো বাদ বাকি দেখো পুরোটাই কিন্তু এক আছে। তাহলে দ্যাট ইটটার মধ্যে ঢুকে গেছে, দ্যাট সুমিত ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন টু এভরিওয়ান। তাহলে ইটটা যেহেতু নাউন জাতীয় শব্দ, তাহলে এটা অবশ্যই যেহেতু এর ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ এটা নাউনের মধ্যেই কাজ করবে, তাহলে এটাকে অবশ্যই আমি কি বলবো, নাউন ক্লজ। একটু দেখে নেবো নাউন ক্লজের এখানে ক্রাইটেরিয়া আছে কিনা। দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাঁ, হ্যাভিং এ ফাইনাইট ভার্ব, ইজ দ্য ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট তো আছে, সুমিত সাবজেক্ট, তাহলে অবশ্যই এটা নাউন ক্লজ। নাউন ক্লজটা কীভাবে বসেছে, ভার্বের সাবজেক্ট হিসাবে। আমি বললাম হোয়াট বা যদি হু দিয়ে কোশ্চেন করো তাহলে সাবজেক্টকে পেয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে হু দিয়ে কোশ্চেন করো, দ্যাট সুমিত ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন টু এভরিওয়ান, হু, হ্যাঁ। তাহলে এটা অ্যান্সার আসছে, এটা সাবজেক্ট, তাই তো। তাহলে এখানে নাউন ক্লজটা কীভাবে বসেছে, ভার্বের সাবজেক্ট হিসাবে বসেছে। এরপর দেখো এর পরেরটা আমি কি বলেছিলাম, যে নাউন ক্লজ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, কারণ নাউন ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, হ্যাঁ, নাউন ক্লজও ভার্বের অবজেক্ট হিসাবে বসতে পারে। আচ্ছা দুটো সেন্টেন্স দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। রেন উইল কাম আর একটা আই হোপ ইট। আই হোপ ইট এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো। আই হোপ ইট, ইটটা হলো অবজেক্ট, তাই তো। তোমরা বলে কী করে জানবো অবজেক্ট, খুব সহজ, যদি ভার্ব গিয়ে কী বা কাকে দিয়ে কোশ্চেন করো তাহলে যে উত্তর পাবে সেটাই অবজেক্ট। আই হোপ হোয়াট, দেখো ইটটা অ্যান্সার আসছে, তাই তো। আই হোপ ইট, হ্যাঁ। ইফ উই আস্ক হোয়াট অর হুম, দ্য অ্যান্সার উই গেট ইজ অবজেক্ট। তাহলে আই হোপ ইটটাকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, ইটটা অ্যান্সার আসছে, তাহলে ইটটা অবজেক্ট, ক্লিয়ার, হ্যাঁ। প্লাস ইটটা হলো কি, ইটটা হলো একটা নাউন জাতীয় শব্দ, অর্থাৎ প্রোনাউন। তাহলে ইটের জায়গায় যদি প্রথম সেন্টেন্সটিকে আমি পুট করে দিতে পারি, হ্যাঁ, ওই তেলের মতো যদি ফ্যানেল নিয়ে যদি ঢেলে দিতে পারি ইটের মধ্যে, তাহলে নিশ্চয়ই এই সেন্টেন্সটা নাউনের মতো কাজ করবে, নাউনের মধ্যে ঢুকে, তাই তো, নাউনের মধ্যে ঢুকে নাউনের মতো কাজ করবে, হ্যাঁ।
তাহলে দেখো তো আমি দেখি পারি কি না। আই হোপ দ্যাট রেন উইল কাম। দেখো ইটের জায়গায় পুরো সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা লক্ষ্য রাখো, দেখো ইটের জায়গায় দেখো পুরো প্রথম সেন্টেন্সটা ঢুকে গেছে, তাই তো? তাহলে নাউন জাতীয় শব্দের মধ্যে ঢুকেছে, তাহলে অবশ্যই এটা নাউন ক্লজ, কোনো সন্দেহ নেই। দ্যাটটা ফ্যানেলের মতো, দ্যাটটা কনজাংশন, হ্যাঁ দ্যাটটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কীভাবে বসেছে? এটাও অবজেক্ট, তাহলে এও অবজেক্টের জায়গায় বসেছে। তাহলে একটা এখানে নাউন ক্লজটা কীভাবে বসেছে? ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। নাউন ক্লজটা কীভাবে বসেছে? ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে, ঠিক আছে। এরপরেরটা দেখি নাম্বার 3, আর কি কীভাবে বসতে পারে। দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ এছাড়া নাউন ক্লজ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসতে পারে। প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের পর জেনারেলি কি বসে? নাউনই বসে, দেখবে, তাই তো? এবং প্রিপোজিশনের পর যে নাউনটা থাকে সেটা হলো প্রিপোজিশনের অবজেক্ট, তাই তো? আচ্ছা, এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটা বুঝিয়ে নিই। দেখো দুটো সেন্টেন্স, ইউ সেড সামথিং, হ্যাঁ তুমি কিছু বলেছিলে, অ্যান্ড দেয়ার ইজ নো মিনিং ইন ইট, এবং এটার কোনো মানে নেই, দেয়ার ইজ নো মিনিং ইট। দেখো ইনের পর দেখো ইটটা বসেছে। আমি কি বললাম? প্রিপোজিশনের পর জেনারেলি নাউন বা নাউন জাতীয় শব্দ বসে, নাউন বসে, কারণ প্রিপোজিশন অলওয়েজ ফলোজ, একটা কথা আছে, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডস। তো এটা হচ্ছে প্রোনাউন, নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড, তাই তো? প্রোনাউন আর নাউন ওই একই, যে প্রোনাউন নাউনের মতোই শব্দ। ইট বসেছে, হ্যাঁ, আবার এটা একই সঙ্গে অবজেক্ট। এটা তো প্রোনাউন তো বটেই, নাউন জাতীয় নাউন ইকুইভ্যালেন্ট শব্দ তো মানে ওয়ার্ড তো বটেই, একই সঙ্গে এটা অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট। দেয়ার ইজ নো মিনিং ইন ইট, হোয়াট ইটটাই আসে অ্যান্সারটা, হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি। কার অবজেক্ট? এই প্রিপোজিশনের অবজেক্ট, তাই তো? তাহলে ইটটার জায়গায় যদি প্রথম সেন্টেন্সটাকে আমি পুট করে দিতে পারি, কারণ তাহলে কী হবে? আমি এটাকে নাউন ক্লজ বলতে পারবো, কারণ এটা নাউন জাতীয় শব্দ, তাই তো? দেখি পুট করতে পেরেছি কিনা। দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সেড। দেখো হোয়াট ইউ সেডটা দেখো ইটের জায়গায় কিন্তু ঢুকে গেছে, হ্যাঁ সামান্য চেঞ্জ হয়েছে, চেঞ্জ হতে হবে। আমি তোমাকে বললাম, হ্যাঁ ওই ফ্যানেল দিয়ে যখন তেল কোনো পাত্রে তো আমরা ঢোকাই, তাই তো, ঢালি, হ্যাঁ ঠিক এই ব্যাপারটাও তাই, এই হোয়াট কনজাংশনটা আনতে হয়েছে, কিন্তু একই সেন্সটা একই। ইউ সেড সামথিং, এখানে যে হোয়াট ইউ সেড ব্যাপারটা কিন্তু একই, হ্যাঁ। তাহলে দেখো দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সেড, তাহলে যেহেতু এটা ইটের জায়গায় বসেছে নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডের জায়গায়, তাহলে অবশ্যই এটা নাউন ক্লজ। এই নাউন ক্লজটা কীভাবে বসেছে? দেখো এখানে কি, এখানে হচ্ছে ইটটা হচ্ছে প্রিপোজিশন অবজেক্ট, তাহলে এখানেও বলতে পারি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসেছে। তাহলে নাউন ক্লজ কীভাবে বসতে পারে? প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে একটা সেন্টেন্সে নাউন ক্লজ বসতে পারে। আচ্ছা, আর কীভাবে বসতে পারে? অবজেক্ট মিসিং প্রিপোজিশন, মিসিং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসতে পারে। দেখো সেন্টেন্স দেখো, দে লস্ট দ্য ম্যাচ, ম্যাচটা হেরে গিয়েছিল। দে ফিল্ড সরি ফর দ্যাট, হ্যাঁ দেখো দ্যাটটা নাউন জাতীয় শব্দ অবশ্যই, হ্যাঁ প্রোনাউন নাউন জাতীয় শব্দ। তাহলে এই দ্যাটে যদি আমি প্রথম সেন্টেন্সটাকে ঢুকিয়ে দিতে পারি, পুট করে দিতে পারি, তাহলে অবশ্যই নাউনের মতো কাজ করবে। হ্যাঁ তুমি বরফের দেশে গিয়ে বরফের দেশের মতো পোশাক পরবে, তাই তো, ড্রেস পরবে। তাহলে দেখো দে ফিল্ড সরি, দেখো এই দ্যাটের জায়গায় এই পুরো সেন্টেন্সটাকে, ফার্স্ট সেন্টেন্সটাকে পুট করে দিলাম, হ্যাঁ এই দ্যাটটা কনজাংশন, ওই যে বললাম ওই ফ্যানেলটার সঙ্গে চিন্তা করবে, হ্যাঁ তাহলে বা তুমি ওই মেকানিক্সরা দেখো না গ্রিজ বা তেল দেয়, সেটার মতো চিন্তা করবে, নাহলে তো এমনি ওটা এর মধ্যে ভেতরে ঢুকবে না, হ্যাঁ এইভাবে চিন্তা করবে, মানেটা কিন্তু একই থাকছে, নাহলে তো জোড়া লাগবে না। তাহলে দেখো এই নাউন জাতীয় শব্দের জায়গায় প্রথম সেন্টেন্সটা ঢুকে গেছে, তাহলে অবশ্যই এটা নাউন ক্লজ, ঠিক আছে। আবার দেখো এটা কি, এটা হচ্ছে অবজেক্ট, তাই তো, অবজেক্ট কাকে বলে দিয়েছি, হ্যাঁ তাহলে যে বলেছি ক্রিয়াকে বা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবে সেটাই অবজেক্ট। তাহলে দ্যাটটা এখানে অবজেক্ট, দে ফেল্ড সরি ফর দ্যাট, তাহলে অবজেক্টের জায়গায় বসেছে, তাহলে এটাকেও আমি অবজেক্ট বলতে পারি, অবশ্যই অবজেক্ট বলবো।
নাউন ক্লজ কীভাবে বসেছে অবজেক্ট হিসেবে, কিন্তু দেখো এখানে প্রিপোজিশনটা দেখা যাচ্ছে, এখানে আর প্রিপোজিশনটা বসছে না, তাই তো? তাই সেই জন্যে এই সেন্টেন্সটাকে কি বলবো, মিসিং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লজটা বসেছে। কারণ যেহেতু এখানে ফরটা আর বসাতে হচ্ছে না, দে ফেল্ট সরি ফরটা আর বসাতে হচ্ছে না, সেই জন্যে এটাকে কি বলবো, এটাকে বলবো মিসিং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজটা বসেছে। যদি ফরটা বসতো তাহলে বলতাম প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজটা বসেছে, কিন্তু যেহেতু ফরটা নেই সেই জন্যে আমরা বলবো মিসিং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লজটা বসেছে। আরে এখানে ব্যাপারটা কিছু না, ছোটোবেলায় দেখবে তোমার বাবা বা মা কোথাও পড়তে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যাচ্ছে গিয়ে তোমাকে দিয়ে আসছে, তাই ফরটা আছে, এই ছোট্ট সেন্টেন্সটা ছোটো। আবার বড় হয়ে যাচ্ছ, তখন তো বাবা মা যাচ্ছে না, তখন তুমি নিজে নিজেই যাচ্ছ, দেখো ফরটা আর নেই, তাই তো? এই ব্যাপারটা চিন্তা করো, তাহলে জিনিসটা বুঝতে সোজা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে নাউন ক্লজ মিসিং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসে। আচ্ছা, আর কীভাবে বসে দেখি, এছাড়া কীভাবে বসে? এছাড়া বসে হচ্ছে ভার্বের, দেখতে পাচ্ছ না মনে হচ্ছে, হ্যাঁ, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, যেটাকে পূরণ করে, কমপ্লিট করে, তাই তো? যেমন তোমাদের একটু কফি খেলে পড়াটা মনে একটু ভালো হয়, তাই তো? আমাদের একটু চা খেলে মনে হয় হ্যাঁ বেশ ঠিকঠাক পড়াতেও ভালো লাগছে, সেটা কমপ্লিট। সে ভার্বের কমপ্লিমেন্ট রূপেও নাউন ক্লজ বসে। এবার এই জায়গায় একটু খিচিবিচি আছে, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কাকে বলে। যেমন এখানে একটা সেন্টেন্স, দিস ইজ হোয়ার আই লিভ। এই দিস ইজ হোয়ার আই লিভ, এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট, কী করে বুঝবো আমি? হ্যাঁ দেখো, দুটো সেন্টেন্স দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরো হানি টেস্ট সুইট, এই সুইটটা এটা কি কমপ্লিমেন্ট বলবো না অবজেক্ট বলবো? হি রিডস বুক, এটাকে কমপ্লিমেন্ট বলবো না অবজেক্ট বলবো? ব্যাপারটা হচ্ছে এই জন্যই ব্যাপারটা গন্ডগোলে, হোয়াট দিয়ে কোশ্চেন করলে, ধরো এখানে আমি বলছি, ধরো হি ইজ আ টিচার, হ্যাঁ, হোয়াট দিয়ে কোশ্চেন করলে টিচারটাও অ্যান্সার আসবে, বুকটাও অ্যান্সার আসবে। হোয়াট সে কে বা কী, হ্যাঁ, কে নিয়ে কেউ যদি কোশ্চেন করে, ব্যাপারটা অনেক সময় কনফিউজড হয়ে যায় অনেক সময়, তাই তো? তাহলে তখন কি করবে, কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট? যদি বলি ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু বোঝা সহজ হবে না ওই ব্যাপারটা দিয়ে। দেখো এখানে, দেখো এই সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা, হানি, তাই তো? আর এখানে সুইট আছে, এখানে সাবজেক্টটা হি, এখানে বুক। তোমরা এই ভার্বগুলোকে মন থেকে ডিলিট করে দাও, ঠিক আছে? যেমন স্মার্টফোনে ডিলিট করে দাও, নিয়ে দেখো তো ব্যাপারটা সমান হচ্ছে না সমান হচ্ছে না। দেখো হানি সমান সুইট হচ্ছে, তাই তো? ঠিক, কিন্তু হি সমান বুক হচ্ছে, সে কি বই? মোটেই নয়, সে বুক নয়। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? আর হানি এবং সুইট একে অপরের পরিপূরক, তাই তো? আমি বলতে পারি। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট, এটাকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট। তেমনি হি আর টিচার, হ্যাঁ, এটা সমান না অসমান? এটা সমান হচ্ছে, টিচারটা হি, তাহলে এখানে টিচারটা কি, টিচারটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা কিন্তু টিচারটা অবজেক্ট নয়, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমি কি বললাম, যে নাউন ক্লজ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে বসে। দেখো দিস ইজ হোয়ার আই লিভ, তাহলে প্রথম বুঝবো এটা নাউন ক্লজ বটে কিনা। আমি যদি সেন্টেন্সটা এভাবে লিখতাম, দিস ইজ দ্য প্লেস, তাহলে দ্য প্লেসটা নাউন, প্লেসের জায়গায় আমি কি লিখেছি, হোয়ার আই লিভ। তাহলে যেহেতু প্লেসের জায়গায় হোয়ার আই লিভ লিখতে পারি, তাহলে অবশ্যই এটা নাউন ক্লজ, ঠিক আছে? এটা বুঝতে অসুবিধা নেই। হ্যাঁ, আবার এটা ভার্বের অবজেক্ট না কমপ্লিমেন্ট, তাই তো? দেখো দিস আর হোয়ার আই লিভ দুটোই দেখো প্লেসকে ইন্ডিকেট করছে, তাই তো? হ্যাঁ, দুটো যদি আলাদা হতো তাহলে এটা অবজেক্ট হতো। দিসটাও প্লেসটাকে ইন্ডিকেট করছে, এটা প্লেসটা ইন্ডিকেট করছে। তাহলে যেহেতু এটা একই জিনিসকে ইন্ডিকেট করছে, তাই এটা ভার্বের অবজেক্ট নয়, এটা কি হচ্ছে, ভার্বের কমপ্লিমেন্ট। খুব সূক্ষ্ম পার্থক্য, ভালো করে বুঝবে, এটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট। আর একটা এক্সাম্পল দেখো, দেখতে পেলে তো? দেখো, দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে ম্যাটারটা পুরো।
আচ্ছা, এবার দেখো আর একটা এক্সাম্পল, মাই বিলিভ ইজ দ্যাট হি উইল নট কাম, তাই তো? তাহলে মাই বিলিভ ইজ সামথিং বা মাই বিলিভ ইজ ট্রু, যদি এখানে কিছু লেখো ট্রু, তাহলে এটা তো নাউন, নাউনের জায়গায় বসেছে এটা পুরোটা, হ্যাঁ, তাহলে অবশ্যই নাউন ক্লজ, কোনো অসুবিধা নেই বুঝতে। কিন্তু এই যে ইজ ভার্বের, এটা অবজেক্ট হিসেবে বসেছে না কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, এটা বুঝতে হবে। একটু খেয়াল রাখো, ইজটাকে যদি তুমি ডিলিট করে দাও তাহলে বিলিভ আর দ্যাট হি উইল নট কাম দুটোই কিন্তু একই জিনিস, প্রায় একই জিনিসকে ইন্ডিকেট করছে। দুটো যদি আলাদা হতো তাহলে আমি অবশ্যই অবজেক্ট বলতাম, তাই তো? তাহলে এটা কি হচ্ছে? কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে এখানে নাউন ক্লজটা কীভাবে বসেছে? ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে বসেছে, ঠিক আছে? এখানে নাউন ক্লজটা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। মানে কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে যে মানেটা সম্পূর্ণ করতে বসেছে, মানে যেটা ছাড়া তুমি কমপ্লিট হতে পারবে না। চা আর কফির এক্সাম্পলটা দিলাম না, চা ছাড়া ধরো তোমার ঠিক পড়াটা কমপ্লিট হচ্ছে না, কারো আইসক্রিম খেলে হয়তো ভালো লাগে, তাই তো? তেমনি এখানে ইজের পর যদি আমি এটা না বসাই তাহলে ভার্বের সেন্সটা কমপ্লিট হবে না, ঠিক আছে? অর্থাৎ যে জিনিসটা ভার্বের পর বসিয়ে তার সেন্সটা কমপ্লিট হবে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্ট নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। এখানে নাউন ক্লজ বলছি বলে নাউনের ব্যাপারটা বলছি। আচ্ছা, আর কি হবে নাউন ক্লজ বসতে পারে? আর হতে পারে হচ্ছে অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, তাই তো? অ্যাপোজিশন মানে পাশাপাশি বসে, পাশাপাশি বসবে, হ্যাঁ, অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন হিসেবে, নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসাবে নাউন ক্লজ বসে। দেখো এক্সাম্পলটা দেখো, দ্য নিউজ দ্যাট হি ইজ কামিং প্লিজেস মি। দ্য নিউজ, খবরটা, কি খবরটা? হি ইজ কামিং, সে আসছে, প্লিজেস মি, আমাকে খুশি করেছিল, ঠিক আছে? এখানে আর একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য নিউজ হুইচ উই রিসিভড লাস্ট মান্থ ওয়াজ আনবিলিভেবল, তাই তো? লাস্ট মাসে যে আমরা নিউজটা রিসিভ করেছিলাম, মানে পেয়েছিলাম, সেটা বিশ্বাস করা যাচ্ছে না, একবারে আনবিলিভেবল, ঠিক আছে? তাহলে দেখো এখানে দ্য নিউজ নিয়ে, এখানে নিউজ সম্পর্কে কিছুটা লেখা আছে, এখানে দ্য নিউজ, এখানেও কিছু লেখা আছে, তাই তো? তাহলে দেখো এই জায়গায় একটা খুব ডিফিকাল্ট জায়গা, হ্যাঁ, সেটা হলো যে এটা তো অবশ্যই নাউন, ঠিক আছে? এটা নাউন, তাহলে এটাকে আমি অ্যাডজেক্টিভ ক্লজ বলবো না নাউন ক্লজ বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভ মতো বিহেভ করে, নাউনকে ডেসক্রাইব করে বা এক্সপ্লেন করে নাউনকে, তাই তো? অ্যাডজেক্টিভ ক্লজ কি? নাউন ক্লজ যেমন নাউনের জায়গায় বসে নাউনে কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের জায়গায় বসে নাউনকে ডেসক্রাইব করে। তাহলে আমি যদি বলি নাউন, এখানে নিউজটা নাউন, এটা নিউজটাকে ডেসক্রাইব করছে, তাহলে তো আমি অ্যাডজেক্টিভ ক্লজও বলতে পারি, হ্যাঁ? তাহলে কী করে বুঝবো এটা অ্যাপোজিশন হিসেবে বসেছে না এটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে বসেছে? দেখো একটু ভালো করে সূক্ষ্ম হয়ে খেয়াল করো, এইটা দেখো নিউজটা সম্পর্কেই বলছে। কি নিউজ? নিউজটা হচ্ছে দ্যাট হি ইজ কামিং, নিউজটা কি সেটাই বলছে, নিউজটা কি সেটাই বলছে, নিউজটা কিন্তু ব্যাখ্যা করছে না, তাই তো? কিন্তু এখানে দেখো দ্য নিউজ হুইচ উই রিসিভ লাস্ট মান্থ, নিউজটাকে এক্সপ্লেন করছে, ডেসক্রাইব করছে, সেই জন্যে এটাকে কিন্তু আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। এটাকে কিন্তু নাউন ইন অ্যাপোজিশন বলবো না, কারণ নিউজটাকে এখানে ডেসক্রাইব করছে, কিন্তু এখানে ডেসক্রাইব করছে না, কোয়ালিফাই করছে না, নিউজটা কি সেটা বলছে, এখানে ডেসক্রাইব করছে। সেই যে এইখানে কিন্তু এটা নাউন ইন অ্যাপোজিশন নয়, এইখানে কিন্তু এটা নাউন ইন অ্যাপোজিশন। খুব সূক্ষ্ম পার্থক্য, ঠিক আছে? বুঝতে পারলে আশা করি। থাক, আজকে ভিডিওটা এই অবধি থাক, হ্যাঁ, ওকে।